স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল পৌঁছেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সকাল ৯টার দিকে তিনি সেখানে পৌঁছান। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন, আগামী ৫ বছর সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। তারেক রহমানকে দেখার জন্য অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন। আমরা একসাথে আজকে ২৫০০ চারা রোপণ করি। গাছটি যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে উঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আমাদের দেশটাকে যদি সুন্দর করতে হয় তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। প্রধানমন্ত্রীর খবর সংগ্রহ করছেন সহকর্মী মুর্তজা জুয়েল। তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। জুয়েল, প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথায় রয়েছেন আর তিনি কি কি কর্মসূচিতে অংশ নেবেন আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ। প্রধানমন্ত্রী কিছুক্ষণ পূর্বে গৌরনদী উপজেলার সরিকল এলাকায় দুটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রথমে তিনি নব খননকৃত সরিকল গৌরনদী যে খাল রয়েছে সেই খাল পরিদর্শন শেষে সেখানে বৃক্ষরোপণ করেন। এরপরে বাটাজোর এলাকার অশ্বিনী কুমার বিদ্যালয়ে তিনি ফ্যামিলি কার্ড প্রাপ্ত উপকারভোগী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সবার উদ্দেশ্যে বলেন যে ৪১ লক্ষ ফ্যামিলি কার্ড আগামী ১ বছরের মধ্যে সারা দেশে বিতরণ করা হবে। এতে করে প্রতি উপজেলায় ৭,০০০ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসার সুযোগ পাবে এবং নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তিনি অনার্স পর্যন্ত নারীদেরকে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ঘোষণা প্রদান করেন। ইতিপূর্বে আপনি জানেন যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এটি বাংলাদেশে ছিল, কিন্তু আজকে এই সরকার প্রধান হওয়ার পরে দক্ষিণাঞ্চলের প্রথমবার সফরকালে নারীদেরকে অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা দেন। এটি কিন্তু দারুণভাবে সেখানে উপস্থিত যারা নারী উপকারভোগীরা ছিল সহ অন্যান্য নাগরিকরা ছিল তাদেরকে উজ্জীবিত করে। এছাড়া গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত সড়কের দুপারে অসংখ্য নেতাকর্মীরা তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। এই মুহূর্তে তিনি বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কর্মসূচি সেখানে অবস্থান করছেন। সেখান থেকে তিনি নগরীর আমরা বর্তমানে যে এলাকাটিতে রয়েছি ৩০ গোডাউন বদ্ধভূমি এলাকা, এখানে তিনি সাগরদী খালের পাড়ে তিনি এখানকার আঞ্চলিক যে জিআই পণ্যের স্বীকৃতিপ্রাপ্ত নারিকেল এবং আমরা গাছের চারা তিনি এই খালের পাড়ে রোপণ করবেন এবং একই সঙ্গে এই এলাকায় ২০০০ বৃক্ষ রোপণ কর্মসূচির তিনি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এরপরে দুপুর ৩টায় তিনি বরিশাল শিল্পকলা একাডেমিতে স্থানীয় বিভিন্ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তিনি শিল্পকলা একাডেমিতে তিনি মত বিনিময় করবেন এবং সেখানে বিভিন্ন বিএনপির যে অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক তাদেরকে সেই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সেটি আসলে বৈরী আবহাওয়ার কারণে সংরক্ষিত করা হয়েছে। কোনো উন্মুক্ত স্থানে কোনো জনসভার কোনো আয়োজন আজকের এই প্রধানমন্ত্রীর কর্মসূচিতে রাখা হয়নি। এখানকার নেতাকর্মীরা তারা কিন্তু প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দারুণভাবে উজ্জীবিত। তারা বলছেন যে তারা এই অঞ্চলের বরিশাল বিভাগের যে কটি বিএনপির আসন তারা বিএনপিকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। এর ফলে তাদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর নিকট অনেক, বিশেষ করে 4 লেন এটি বাস্তবায়ন করার দাবি তারা জানিয়ে আসছেন। এটি তারা প্রধানমন্ত্রীকে বলবেন, এমনটি তারা বলছেন। এ ছিল আসলে প্রধানমন্ত্রী বরিশাল সফরের এখন পর্যন্ত তথ্য। বরিশাল থেকে ছিলেন মুর্তজা জুয়েল। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।
আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রাজধানীর বৃষ্টিপাতের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী দিলশাদ আনি। চলে যাচ্ছি সেখানে। অ্যানি, রাজধানীতে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, জনজীবনে এর কি প্রভাব দেখতে পাচ্ছেন আর আবহাওয়া অফিস কি বলছে আমাদের জানান। আসিফ, গত ৫ জুলাই থেকেই যে বৃষ্টিপাত হচ্ছে এটি মূলত আবহাওয়াবিদ যিনি আছেন আবহাওয়া অধিদপ্তরের, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটা যেহেতু জুলাই মাস এবং মৌসুমি বায়ুর একটা সক্রিয় প্রভাব রয়েছে, সেই সাথে বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য রয়েছে, সব মিলিয়েই বৃষ্টিপাতের কারণ উনি উল্লেখ করেছেন। আর জনজীবনের যে প্রভাবের কথা বলেছেন, একমাত্র তারাই আসলে বের হচ্ছেন রাস্তাঘাটে, যাদের প্রয়োজনে বের হতেই হচ্ছে, প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বের হচ্ছেন না। আর কর্মজীবী যারা আছেন তাদেরকে আসলে বাধ্য হয়েই বের হতেই হচ্ছে। আমরা আসার পথে দেখেছি, ঢাকার বিভিন্ন রাস্তায় দেখেছি, যেমন সরকারি বিজ্ঞান কলেজের সামনের যে রাস্তাটি আছে সেই রাস্তায় আমরা দেখেছি যে পানি জমে আছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সেই সাথে ঢাকা শহরের যেসব নিচু এলাকা আছে, নিচু গলি যেগুলো আছে সেই গলিতেও পানি রয়েছে। তবে গতকালে যে পরিমাণ জলাবদ্ধতা ছিল সেই পরিমাণ জলাবদ্ধতা এখন পর্যন্ত আমরা দেখিনি। আর আবহাওয়াবিদ যেটি বলেছেন, আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাত চলতে থাকবে। তবে বৃষ্টির যে তীব্রতা ছিল কয়েকদিন ধরে, সেই তীব্রতা কমে গিয়েছে। কিন্তু ১৬ তারিখ থেকে বৃষ্টির তীব্রতা আবার বাড়তে শুরু করবে। আবহাওয়াবিদ আরও বলেছেন, যেসব এলাকায় ভূমিধসের যে সতর্কতা ছিল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি এলাকায় ছিল, সেই সব এলাকার বৃষ্টিপাতও অনেকটাই কমেছে। তবে যেহেতু সতর্কতার বিষয় আছে, তারা দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তারা সেই কাজটি করছেন, তারা সতর্ক করছেন মানুষদেরকে এবং তাদের যে তথ্যগুলো আছে, আবহাওয়া যে পূর্বাভাস যেগুলো আছে সেগুলো তারা তাদের মাধ্যমে সেখানে পৌঁছে দিচ্ছেন, তথ্য পৌঁছে দিচ্ছেন। আর বৃষ্টির যে বিষয়টা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত এটা চলতে থাকবে। আর গত ২৪ ঘন্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায়। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘন্টার হিসাবে, সেটি চট্টগ্রামের আমবাগান এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। তবে কয়েকদিনের তুলনায় তা কিন্তু অনেকটাই কমে এসেছে। কয়েকদিন আগেও যেখানে ২০০-৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতো, সেখান থেকে কোথাও কোথাও ১০০ মিলিমিটারে, কোথাও ১০০ মিলিমিটারের নিচে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কিন্তু বৃষ্টির তীব্রতা কমবে, আবার ১৬ তারিখ থেকে আবার বেড়ে যাবে। এটাই আমাদেরকে জানিয়েছেন আবহাওয়াবিদ। ছিলেন দিলশাদ আনি, আপনাকে ধন্যবাদ। কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে, তলিয়ে যাচ্ছে ফসলি জমি। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। নদ নদীর পানি বৃদ্ধির পর আজকের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। গত এক সপ্তাহ যাবৎ নওগাঁতে আপনার মধ্যরাত থেকে পরের দিন সকাল ১১টা পর্যন্ত বিরামহীন ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর এই ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ইতিমধ্যেই নওগাঁর যে প্রধান দুটি নদী রয়েছে, ছোট যমুনা নদী, আত্রাই নদী সহ অন্যান্য সকল নদীর পানি কিন্তু আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন কিন্তু কোনো নদীরই কোনো পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না, সবগুলো পয়েন্টে বিপদসীমার নিচে রয়েছে। আর এই পানি বৃদ্ধি হওয়ার কারণে নদীর তীরবর্তী যে এলাকাগুলো
বাজারগুলো রয়েছে সেগুলোতে ইতিমধ্যেই দ্বিতীয়বারের মতো প্লাবিত হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে নওগাঁর যে বিশেষ করে মাঠগুলোতে, নিম্ন অঞ্চলে যে মাঠগুলো রয়েছে সেসব মাঠগুলোতে আপনার হচ্ছে আমন ধানের যে বীজতলা রয়েছে সেগুলো এবং যেগুলো এলাকায় আউশ ধান রোপণ করা হয়েছে, এছাড়া কাঁচা মরিচ, ভুট্টা, বেগুন, করলার যে সবজিগুলো রয়েছে সেই সব সবজি ফসল খেতে আপনার পানি জমে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং এটার প্রভাব কিন্তু বাজারে ইতিমধ্যে পড়েছে। বর্তমানে নওগাঁর যে কাঁচা বাজারগুলো রয়েছে সেসব কাঁচা বাজারে কাঁচা মরিচের কেজি 150 টাকা পার করেছে এবং অন্যান্য সবজি যেটা রয়েছে বেগুন, পটল, এগুলোর কিন্তু আপনার দাম ইতিমধ্যে বৃদ্ধি পেতে শুরু করেছে। কৃষকরা এবং বাজারে বিক্রেতা যারা রয়েছে তারা বলছে যে এই পুরো এক সপ্তাহ যাবত যে ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবজির যে ফসলগুলো ক্ষেতগুলো রয়েছে সেসব ক্ষেতে পানি জমে থাকার কারণে গাছগুলো মরে যাচ্ছে, ফলনের ব্যাহত হচ্ছে। এছাড়া আমার সাথে কথা হয়েছে নওগাঁ জেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। তারা জানিয়েছে যে অতি বৃষ্টির কারণে এখন পর্যন্ত 4790 হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আপনার আউশ ধান রয়েছে, আমন ধানের বীজতলা রয়েছে, বিভিন্ন সবজিগুলো রয়েছে। অপরদিকে কথা হয়েছে আমার সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যেহেতু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার কারণে নদীর তীরবর্তী যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপনার শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এবং ক্ষতির পরিমাণ অনুযায়ী সরকারের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এছাড়া ছোট যমুনা নদীর যেসব তীরবর্তী ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো রয়েছে সেই সব বেড়িবাঁধগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেখানে ক্ষতির সম্ভাবনা কিংবা কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা যাচ্ছে সেখানে কিন্তু বালির বস্তা দিয়ে আপনার সেটা মেরামত করা হচ্ছে এবং এখন পর্যন্ত নওগাঁতে কিন্তু বন্যার কোনো আশঙ্কা নেই। তো নওগাঁ থেকে পানি বৃদ্ধি নিয়ে এবং অতি ভারী বৃষ্টি নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আব্দুর রউফ। হাম প্রতিরোধে এপ্রিলে 2 বার জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হলেও 40 লাখের মতো শিশু তা পায়নি। ফলে হামের প্রকোপ তেমন কমেনি। প্রতিদিনই শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। হামের টিকার জরুরি ক্যাম্পেইন শেষ হওয়ার 2 মাস পেরিয়ে গেলেও প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে অনেক শিশু, মৃত্যুও অনেক। বিশেষজ্ঞরা বলছেন হাম ও রুবেলার টিকা দেওয়ার ক্যাম্পেইনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেখানেই বাদ পড়েছে 40 লাখ শিশু। এছাড়া যাদের টিকা দেওয়া হয়েছে তাদের কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তাও এখনো জানা যায়নি। 2.5 মাসের ছোট্ট শুভ 16 দিন বাংলাদেশ শিশু হাসপাতালের আইসিইউতে ছিল। ওয়ার্ডে দেওয়ার পর আক্রান্ত হয় হাম ও নিউমোনিয়ায়। 1.5 মাস ধরে আছে হাসপাতালে। আর কতদিন থাকতে হবে জানেন না শিশুটির বাবা। প্রথম ছিল পাতলা পায়খানা, ওইখান থেকে নিয়ে এসেছি 1.5 মাস যাবত। 1.5 মাস যাবত আমরা হসপিটালে, ওর থেকে হাম, নিউমোনিয়া এগুলো হয়েছে। হামের সংক্রমণ কমাতে এপ্রিলে 2 বার জরুরি টিকার ক্যাম্পেইন করে স্বাস্থ্য মন্ত্রণালয়, যেখানে হাম ও রুবেলার প্রথম ডোজের জন্য শিশুদের ন্যূনতম বয়স 9 মাস থেকে কমিয়ে 6 মাস করা হয়। কিন্তু টিকাদানের আওতায় সব শিশুকে আনা হয়নি। এটি ধরা পড়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইনে। কারণ 6 মাস থেকে 59 মাস বয়সী 2,23 লাখ শিশু ভিটামিন এ ক্যাপসুল পেলেও হামের টিকা পায় 1,84 লাখ শিশু। এটাতে ঠিক মতন উদ্দিষ্ট জনগণটা এমআর ক্যাম্পিংয়ের আওতায় আসেনি, যার জন্য এই যে একটা গ্যাপ আছে, এর জন্য এখনও সংক্রমণ হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা আবার এনলিস্টেড করা দরকার। কারা কারা বাদ পড়ছে তাদের টিকায় নিয়ে আসার দরকার। টিকার বড় ঘাটতি নিয়ে উচ্চ সংক্রমণের এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। জানান হামের সঙ্গে অন্য একটি ভাইরাসও ছড়িয়েছে। মিজেলসের সাথে অ্যাডেনো ভাইরাস অ্যান্ড আদার ভাইরাস, যেগুলো হয়তো আমরা সবাই আইডেন্টিফাইও করতে পারতেছি না। এবং অনেক ডাটা বলতেছে যে সব রুগীকে যে হাম আমরা বলতেছি এগুলা সব হাম পজিটিভও হচ্ছে না। তো সেগুলো নিয়েও আমাদের একটু চিন্তা করতে হবে, কারণ যেহেতু প্রতিদিন আমাদের মৃত্যুর মিছিল থামছে না। চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে 650 শিশু মারা গেছে। রোগটির প্রকোপ কমাতে হলে সব শিশুকে টিকার আওতায় আনার পরামর্শ দেন এই 2 বিশেষজ্ঞ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
একসময়ে শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী ও বইপ্রেমীদের পদচারণায় মুখর থাকত দিনাজপুর জেলা ও দায়রা জজ কোর্টের সামনে সড়কের পুরাতন বইয়ের বাজার। কম দামে প্রয়োজনীয় বই সংগ্রহের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাতেন দোকানগুলোতে। কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন পাল্টে গেছে। দিনাজপুর শহরের জেলা ও দায়রা জজ আদালতের ঠিক সামনের সড়কেই এভাবেই ভ্যানের উপর সারি সারি বই নিয়ে পুরাতন বই বিক্রি করছেন বই ব্যবসায়ীরা। এখানে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স থেকে শুরু করে বিভিন্ন পাঠ্যপুস্তকের বই, ইতিহাস, সমৃদ্ধি, উপন্যাস, সাহিত্য, বিভিন্ন লেখকের বই এই পুরাতন বই বিক্রেতারা বিক্রি করে থাকেন। তবে এই বই একসময় প্রচুর বিক্রি হতো। বিভিন্ন শিক্ষার্থী এবং বই প্রেমিকেরাও এসে তাদের পছন্দের বই কিনে নিয়ে যেতেন। কিন্তু এখন সেই চিত্রটি উল্টো হয়ে দাঁড়িয়েছেন। এখন আর আগের মতো পুরাতন বইয়ের দোকানগুলোতে বিভিন্ন শিক্ষার্থী সহ বইপ্রেমী বা বইপ্রেমীরাও কিন্তু আর আগের মতো আসেন না। ফলে তাদের বই তেমনও বিক্রি হয় না। এই পুরাতন বই ব্যবসায়ীরা বলছেন পরিবার পরিজন নিয়ে চলাটা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ বলছে এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় কেউ চলে যাচ্ছে, কেউ আবার এই ব্যবসা ধরে রাখতেও পারছেন না। পরিবার পরিজন নিয়ে অনেকেই কষ্টের মধ্যে এই ব্যবসাটি ধরে রাখছেন। এখন মোবাইলের যুগ আসিয়া এই আমাদের এই ব্যবসায় গল্প উপন্যাস বা আদার্স সাইডের যে বইগুলো এগুলোর কাস্টমার অনেক কমে গেছে। বইয়ের ব্যবসায়ীরা আগে থেকে এক তুলনামূলক এখন অবস্থা খারাপ। কারণ হচ্ছে প্রতি বছরই এক এক সরকার আসে, এক একটা সময় এক একটা সিলেবাস দ্রুত চেঞ্জ হয়ে যায়, বিধায় আমাদের বেচা বিক্রি কম। এই যে সরকার চেঞ্জ হচ্ছে, আবার সরকার মনে করেন প্রতি বছর কিছু না কিছু বইয়ে ইনক্লুড করতেছে, যার কারণে মনে করেন পুরাতন বইয়ের উপরে চাহিদাটা কমে যাচ্ছে। অভিভাবকরা বলছেন এক সময়ের এই পুরাতন বইয়ের দোকানগুলোতে তাদের পছন্দের বই নিয়ে তারা পড়াশোনা করত। ঘন ঘন সিলেবাস পরিবর্তন এবং বই পড়ার আগ্রহ অনেকটা কমে যাওয়ার কারণেই শিক্ষার্থী সহ অভিভাবকরাও অনেকেও বই কিনতে আসেন না। স্কুল জীবনে এখান থেকে বই নিয়ে যেতাম, নিয়ে যেয়ে লেখাপড়া চর্চা করে জ্ঞান আহরণ করতাম। কিন্তু এখন আমার নিজের বাসায় বইয়ের লাইব্রেরি থাকলেও কেউ এসে বইটা পর্যন্ত তারা দেখে না। পুরাতন বই বাবা মারা বলতো যে ওখানে পাওয়া যায়, নিয়ে যায় ওখান থেকে আমরা তখন পাওয়া যায়। এখন হয়ে গেছে কি টেকনিক্যাল যুগ এসে গেছে, কম্পিউটার যুগ এসে গেছে, এখন এগুলো বই না নিয়ে বলছে নতুন নিব। অনলাইন বা ফেসবুক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বই ক্রয় করে পড়ছেন বলেও শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এদিকে দিনাজপুরের সরকারি গ্রন্থাগারিকের কর্মকর্তারা বলছেন বই পড়তে হবে, বই পড়ার বিকল্প নেই। অনলাইন বা অফলাইনে বই পড়ার সেই জ্ঞানের যে আহরণ সেটি কিন্তু পরিপূর্ণতা হয় না। বইয়ের সাথে মানুষের যে একটা ভালোবাসার সম্পর্ক সেটি কিছুটা আলাদা হয়ে গেছে। সকলের সম্মিলিত প্রয়াসের মধ্যে দিয়ে সমাজে বই পাঠের যে অভ্যাস সেটি বিস্তার করা সম্ভব। এক সময় এই বইয়ের পরে অনেকেই সমৃদ্ধ হয়েছেন, জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে এমনটাই প্রত্যাশা করছেন দিনাজপুরবাসী। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড, আর ফ্রান্স খেলবে স্পেনের বিপক্ষে। এই নিয়ে কথা বলতে স্টুডিওতে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, আপনাকে স্বাগত। প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসি। আর্জেন্টিনা দল কতটা আত্মবিশ্বাসী, কি হবে মনে হচ্ছে? প্রথমবারের মতো মেসি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, এবং এটা শুধুমাত্র এই মেসির জন্য যতটুকু না বেশি গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, যেহেতু এবারে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 8টি গোল করেছেন এবং দুর্দান্ত পারফরমেন্সও দেখেছি শুরু থেকে এখন পর্যন্ত, তাই মানে লাস্ট ম্যাচ পর্যন্ত, গতকালকে ম্যাচ পর্যন্ত। কিন্তু এর পেছনে একটা পুরনো ইতিহাস আছে, একটা ফলকান যুদ্ধের কথা বলা আছে। 1986 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে আর্জেন্টিনা সেই হ্যান্ড অফ গড গোল যেটা ছিল
ফুটবলের ঈশ্বর খ্যাত ম্যারাডোনা, সেই যেই গোলটা, সেই গোলের পরে কিন্তু ম্যারাডোনা 2005 সালে, অনেক বছর পর 2005 সালে শিল্টনের কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু শিল্টন ক্ষমা করেনি এবং সে বলেছে যে আমি আমার ক্যারিয়ার বা জীবদ্দশা সব কিছু আমি কখনোই ক্ষমা করবো না। সেই ঘটনাটা কিন্তু এখনো উজ্জীবিত এবং যারা ফুটবল নিয়ে বিশ্লেষণ করেন, যারা ফুটবলের খোঁজ খবর রাখেন, যারা ইতিহাস জানেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা জানবেন, ফলকান যুদ্ধের কথা। তো সেই বিষয়টা হয়তো মানে সেই বিষয়টার একটা প্রভাব নিশ্চয়ই এইবারের ওয়ার্ল্ড কাপে, যেহেতু এটাও সেমিফাইনাল মঞ্চ, একটা প্রভাব আছে বা পড়তেও পারে। যদিও লিওনেল মেসির জন্য এটা প্রথমবার ইংল্যান্ডের এগেনস্ট, কিন্তু আর্জেন্টিনার ইতিহাস বা ইংল্যান্ডের ইতিহাস, ফুটবলীয় ইতিহাস সব কিছু মিলে আসলে এটা একটা প্রভাব পড়তে পারে যারা ফুটবলের অতীত পরিসংখ্যান বা অতীত ইতিহাস জানেন। পারফরমেন্সের দিক থেকে নিঃসন্দেহে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, আমি যদি একটু এইভাবেই বলি যে ফিফা গতকালকে তাদের পেজে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে, সেই স্ট্যাটিস্টিক্সের মধ্যে স্পষ্ট এখনও যদি এটা বেড়েছে সংখ্যাটা 498 কে, অর্থাৎ 4,98,000 মানুষ বলছে যে ইংল্যান্ড জিতবে, আর্জেন্টিনা হেরে যাবে। যদিও আর্জেন্টিনার ইতিহাস বলে তারা কখনো সেমিফাইনালে হারেনি, কিন্তু এইবারের স্ট্যাটিস্টিক্সটা একটু ভিন্ন এবং এই স্ট্যাটিস্টিক্সটা আসলে ফিফা নিউট্রালি করেছে যারা ওয়ার্ল্ড কাপ দেখতে আছেন ইউএসএতে কিংবা যারা ইংল্যান্ডে বা যারা আর্জেন্টিনা, সবটা মিলিয়ে আসলে এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে পুরো ফুটবলে যারা ফুটবল ফলো করেন বা তাদের সবারটাই এটা সরাসরি হয়, অনেক সময় এটা ভোটাভুটির মাধ্যমে হয়। তো সংখ্যাটা নিশ্চয়ই আরও বাড়ছে, আমি লাস্টটা বলেছি, হয়তো এখন এটা আরও বেড়ে গিয়েছে। সব কিছু মিলে আসলে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচটাই বেশি ফোকাস রাখছে, যেটা দ্বিতীয় সেমিফাইনাল। তার আগে যে একটা ম্যাচ আছে অর্থাৎ ফ্রান্স এবং স্পেন প্রথম সেমিফাইনাল, সেটা আসলে আরও দুর্দান্ত এবং সেখানে কিন্তু আসলে স্পেনকে বলা হচ্ছে যে, ফ্রান্সকে বলা হচ্ছে তারা চ্যাম্পিয়ন হবে, কিন্তু এটা আসলে আমি একটা তথ্য জেনেছি যে ম্যারাডোনা তার জীবন দশায় বলে গিয়েছিল যে 2026 বিশ্বকাপ খেলবে হচ্ছে স্পেন এবং ইংল্যান্ড, এবং যদি তাই হয় তাহলে ফ্রান্স হেরে যাবে, অর্থাৎ এমবাপ্পের হয়তো পথ চলা শেষ হবে। কিন্তু যদিও এরকম কোনো স্ট্যাটিস্টিক্সের এখনও কোনো, তারপরও কিছু তথ্য ঘেটে আসলে পাওয়া যায় যে কোনো এক সময় সে হয়তো মজার ছলে বলেছিল, কোনো একটা ইন্টারভিউতে সে বলেছিল। কিন্তু পারফরমেন্সের বিচারে যদি চিন্তা করি তাহলে নিঃসন্দেহে হ্যাঁ, ইংল্যান্ড ফ্রান্সের একটা ভালো সুযোগ আছে, দলটা গোছানো, দুর্দান্ত খেলছে, ডেম্বেলে হ্যাট্রিক করেছে, কিলিয়ান এমবাপ্পে ছন্দে রয়েছে, কিন্তু স্পেনের গুরুত্বটা বাদ দিলে হবে না। লামিন ইয়ামাল, হ্যাঁ, সে এখনও ওইভাবে আপনার তার ফোকাসে আসতে পারেনি, সেই তার যে পারফরমেন্স সবসময় আমরা দেখে আসি তেমনটা সে করতে পারেনি। তারপরও ম্যাচটা দুর্দান্ত হবে, কিন্তু ওই সব কিছুকে ছাপিয়ে যে এই প্রশ্নটা আপনি করেছেন যে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচটাই আসলে মূল ফোকাসে হয়ে রয়েছে, যে তারা কি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে পারবে, মানে তারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে পারবে কিনা। জি, আরেকটা প্রশ্ন আছে। ইংল্যান্ড তো অনেকদিন ধরে শিরোপা বঞ্চিত, আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন। আপনার কাছে কি মনে হয় শেষ যে ম্যাচে তারা একসাথে হয়েছিল 2002 সালে, সেখানে ইংল্যান্ড জয়লাভ করে, এই দুই দলের দুর্বল এবং শক্তিশালী দিকগুলো কি হতে পারে, কি হতে যাচ্ছে? ওয়েল, আর্জেন্টিনার আমরা শুরু থেকে যেটা দেখে এসেছি যে এমন সময়গুলোতে তারা গোল করে, প্রথম ম্যাচটা বাদে যেখানে মেসির হ্যাট্রিক ছিল, এমন সময় তারা গোলগুলা করে এবং তারা যে সাবস্টিটিউটগুলো স্কালুরি নামাচ্ছেন বা নামান, তারা প্রত্যেকেই গোল পাচ্ছেন। গতকালকে এনজো ফার্নান্দেজ দেখেছি, লাউতারো মার্টিনেজের আগে ম্যাচে গোল করেছেন, গতকালকে গোল করেছেন একেবারে শেষ মুহূর্তে, এবং তাদের ক্ষিপ্রতা, মানে ফ্রেশ লেগ নামালে ম্যাচের যে মুভমেন্ট কী পরিমাণ পরিবর্তনটা আসে সেটা একেবারেই স্পষ্ট, এবং স্কালুনির সেই রিজার্ভ বেঞ্চটা যথেষ্ট স্ট্রং, যার ফলে হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত তারা দুর্দান্তভাবে গোল করছে। এবং দেখেন সমান গোল, সুইজারল্যান্ডের সাথে ম্যাচের কথা বলছি, 1-1 ধরে নিয়েছিলাম যে ম্যাচটা হয়তো বা টাই ব্রেকে যাচ্ছে, সেখান থেকে 2-1, তারপরও তারা থেমে যায়নি, 3-1 করেছে, অর্থাৎ তারা গোল এবং ব্যবধান কী পরিমাণ বাড়াচ্ছে যে আপনার সুযোগ থাকলেও আপনি সেটা করতে পারছেন না। কেপ ভার্দের বিপক্ষেও যদি আপনি চিন্তা করেন, একেবারে মানে কানের পাশ দিয়ে গুলি যাওয়ার মতো অবস্থা। ইজিপ্টের সাথে ম্যাচটা দেখেন আপনি, মানে যেগুলো একেবারে ডু অর ডাই ম্যাচ, প্রত্যেকটা ম্যাচগুলো দেখেন আপনি, গ্রুপ পর্বে দুর্দান্ত, সেই দিক থেকে আসলে আর্জেন্টিনা নিঃসন্দেহে এগিয়ে। কিন্তু ফ্রান্সের হ্যারি কেনের কথা বলেন, ডেম্বেলের কথা বলেন, ওরা কিন্তু ওদের আসলে সেই রিজার্ভ বেঞ্চটা যতটুকু না স্ট্রং, তার থেকে ওরা যারা মাঠে পুরোটা সময় খেলছেন বা আছেন, তারা কিন্তু তাদের সেরাটা দিয়েই খেলছেন এবং সেরাটা নিংড়ে খেলছেন, এবং 66 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, আর কোনো ট্রফি জেতা নাই। এটা আসলে তাদের জন্য গ্রেট চান্স ট্রফি জেতার, এবং সেটাকে তারা অ্যাম্বিশন রেখেই তারা বিশ্বকাপে অংশ নিয়েছে, খেলে যাচ্ছে। এবং তারা, আমি যেটা দেখেছি থমাস টুখেলের ক্ষেত্রে, প্রতিটা ম্যাচেই মানে ফিফাতে মানে যে ধরনের একটা টিম মিটিং থাকে,
প্রতিটা ম্যাচকে তারা তাদের শেষ ম্যাচ, জীবনের শেষ ম্যাচ ধরে, টুর্নামেন্টের শেষ ম্যাচ ধরে তারা খেলছে এবং তারা আসলে ধরে নিচ্ছে যে আমরা এটাই আমাদের সেরা সাফল্য বা সে নিজেকে প্রমাণের শেষ সুযোগ, সেটাই করবো এবং তারা সেটাই করছে এবং তারা আসলে ক্লিক করে যাচ্ছে এবং ফাইনালি তারা সেমিফাইনালে চলে আসছে এবং দুর্দান্ত কম্বিনেশনের দিক থেকে চিন্তা করলে অবশ্যই আর্জেন্টিনা গিয়ে, তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইংল্যান্ড একটা ভালো চান্স আছে এবার বিট করার। দুর্দান্ত প্রতিযোগিতামূলক একটা খেলার অপেক্ষা করছি, আমরা সবাই আশা করি জিতবে তারা। আপনাকে মোহাম্মদ হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।